প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ পাবনা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাসে ধারাবাহিকভাবে মূলত ক্লাসগুলো করে যাচ্ছি সেই দীর্ঘদিন যাবত। আর তোমরা এখান থেকেই আসলে অনেকটাই উপকৃত হচ্ছ, কারণ যেহেতু বর্তমানে আমাদের ফিজিক্যাল এসে ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই অনলাইনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছে, এমনি জাহিদ হাসান ওয়াসিম, ধন্যবাদ তোমাকে। তা আমরা ধারাবাহিকভাবে মূলত ক্লাসগুলো সকল ক্লাসগুলোই নিয়ে যাচ্ছি। এজন্য আমাদের আজকের ক্লাস হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে আমরা ক্লাস করতেছি। দ্বিতীয় অধ্যায়ের আজকে ডেটা ট্রান্সমিশন মেথডের সম্পর্কে আমরা গতকালকে ধারণা নিয়েছি। আজকে আমরা মোটামুটি ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে বিভিন্ন প্রকারভেদ সমূহ আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা আসলে ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড এর ধারণা আমরা গত ক্লাসেই পেয়েছি, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মেথডের উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আঞ্জুম, প্রীতি, নূর জাহান উপস্থিত হয়েছে, রোল 202A2G। তা আমাদের আজকের পাঠ ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথডের প্রকারভেদ সমূহ এবং বিভিন্ন প্রকারের আবার বর্ণনা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই তোমরা উপস্থিত হয়েছো, সকলকে, আর যারা এখনও উপস্থিত হওনি সকলে একটু জয়েন করে ফেলো। তাহলে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। 2, সিনক্রোনাস ট্রান্সমিশন। 3, আইসোক্রোনাস ট্রান্সমিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তৌসিফ আহমেদ ইস ওয়াসিং, থ্যাংক ইউ। এক হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। 2, সিনক্রোনাস ট্রান্সমিশন। 3, আইসোক্রোনাস ট্রান্সমিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে জানব। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন একটু দেখো, আর সমস্যা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানিয়ে দিও। তৌসিফ আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। নেটে একটু মধ্যে সমস্যা করেছে, এখন দেখো ঠিক আছে কিনা। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, যে পদ্ধতিতে কোনো মাধ্যমের ভিতর দিয়ে 1 বিট করে ডেটা স্থানান্তরিত হয় তাকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন মূলত 1 বিট করে ডেটা ট্রান্সমিট হয়, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একটি একটি করে বলা যায়, যখন বিট আকারে ডেটা ট্রান্সমিট হয় তখন সেটা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। এক্ষেত্রে প্রেরক কম্পিউটার, অর্থাৎ যে কম্পিউটার পাঠাবে বা ডেটা ট্রান্সমিট করার ঠিক আগের মুহূর্তে ডেটা কেবল বা মিডিয়াতে একটি একক স্টার্ট বিট ছেড়ে দেয় বা পাঠিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বোঝার চেষ্টা করো। অর্থাৎ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে কম্পিউটার মূলত ডেটা পাঠাবে, সেই কম্পিউটার ডেটা পাঠানোর পূর্বে বা মুহূর্তে বা আগের মুহূর্তে ডেটা কেবল বা মিডিয়াতে একটি একক স্টার্ট বিট পাঠিয়ে দেয় বা ছেড়ে দেয়, অর্থাৎ যে ডেটা পাঠাবে। প্রাপক কম্পিউটার যে মুহূর্তে স্টার্ট বিটের উপস্থিতি টের পায় তখন সে তার অভ্যন্তরীণ ঘড়িটি চালু করে দেয়, অর্থাৎ টাইমিং শুরু হয়ে যায়। প্রেরক কম্পিউটার, অর্থাৎ যে কম্পিউটার থেকে
কোনো প্রকার স্টপ বিট পাওয়া না গেলে এ প্রক্রিয়া অব্যাহত থাকে। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি অথবা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝছো কিনা তোমরা? আমি আবার একটু বলি। মূল কথা হচ্ছে, যে কম্পিউটার ডেটা পাঠাবে বা পাঠিয়ে দেবে, সেই কম্পিউটার ডেটা পাঠানোর পূর্ব মুহূর্তে একটি অতিরিক্ত বিট, যাকে আমরা স্টার্ট বিট বলে থাকি, এই স্টার্ট বিট পাঠিয়ে দেয়। কেবল বা তার স্টার্ট বিট ছেড়ে দেয় বা পাঠিয়ে দেয়। প্রাপক কম্পিউটার যে মুহূর্তে স্টার্ট বিটের উপস্থিতি টের পায়, অর্থাৎ যে মুহূর্তে তার নিকট যায় স্টার্ট বিট, তখন সে তার অভ্যন্তরীণ ঘড়িটি চালু করে, মানে হচ্ছে তার কার্যক্রম শুরু করে, এবং প্রেরক কম্পিউটার থেকে কোনো প্রকার স্টপ বিট পাওয়া না গেলে প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমি একটি স্টপ বিট পাঠিয়ে দেই, ততক্ষণ পর্যন্ত সে ডেটা গ্রহণ করতে থাকে। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট ট্রান্সমিট করা হয়। ফলে রিসিভ কম্পিউটার বা প্রাপক কম্পিউটার সে বুঝতে পারে যে ডেটা পাঠানো শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আরও একটু ক্লিয়ার করে দেই। মূলত অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে যখন আমি ডেটাটা পাঠাবো, তো ডেটা পাঠানোর পূর্বে একটি অতিরিক্ত স্টার্ট বিট বলা হয়, এটাকে স্টার্ট বিট পাঠানো হয়। এই স্টার্ট বিটের উপস্থিতি প্রাপক কম্পিউটার যখন বুঝতে পারে, তখন সে অভ্যন্তরীণ কাজটা চালু করে। চালু করার পর যতক্ষণ পর্যন্ত না সে একটি স্টপ বিট পায়, ততক্ষণ পর্যন্ত সে তার কার্যক্রম চালিয়ে যায় এবং স্টপ বিট পাওয়ার সাথে সাথে সে বুঝতে পারে যে ডেটা আসা শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত যখন কোনো সিপিইউ এর সাথে এক বা একাধিক টার্মিনাল, যেমন কিবোর্ড, মনিটর ইত্যাদি সংযুক্ত করা হয়, তখন টার্মিনাল থেকে স্টপ বিট পর্যন্ত অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ এখানে একটি ফরম্যাট একটু ঠিক করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, সাধারণত যখন কোনো সিপিইউ এর সাথে এক বা একাধিক টার্মিনাল, যেমন কিবোর্ড, মনিটর ইত্যাদি সংযুক্ত করা হয়, তখন টার্মিনাল থেকে সিপিইউ পর্যন্ত অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবস্থা গ্রহণ করা হয়। শুভ রায় ওয়াসিং, থ্যাংক ইউ। এ পদ্ধতিতে 8 বিটের ক্যারেক্টার ডেটাকে ট্রান্সমিশনের পূর্বে তার সম্মুখে একটি স্টার্ট বিট, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, এটা হবে স্টার্ট বিট, এবং শেষে একটি বা দুটি স্টপ বিট সংযুক্ত করা হয়। প্রতিটি ক্যারেক্টার 10 অথবা 11 বিটের ডেটায় রূপান্তরিত হয়, ট্রান্সমিট হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পেরেছো কিনা আমি তোমাদের আবার একটু বলি। এই পদ্ধতিতে 8 বিটের ক্যারেক্টার, অর্থাৎ আমরা যখন একটি অক্ষর পাঠাবো, সাধারণত সেটি 8 বিটের হয়। এই 8 বিটের ক্যারেক্টার ডেটাকে ট্রান্সমিশনের পূর্বে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুটি স্টপ বিট সংযুক্ত হয়ে প্রতিটি ক্যারেক্টার 10 অথবা 11 বিটের ডেটায় রূপান্তরিত হয়, ট্রান্সমিট হয়। অর্থাৎ আমি মূল ডেটা পাঠাচ্ছি এখানে 8 বিট, কিন্তু 8 বিটের শুরুতে একটি বিট নিয়ে 9 বিট এবং শেষে একটি বা 2 বিট, অর্থাৎ এই 10 বা 11 বিটের ডেটা ট্রান্সমিট হয়। মূল কথা হচ্ছে, এখানে ডেটা পাঠানোর সময় মূল ডেটার সাথে কিছু অতিরিক্ত ডেটা পাঠানো হয়। অর্থাৎ এই অতিরিক্ত ডেটার কারণে সিস্টেম অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বুঝতে পারে যে কী পরিমাণ ডেটা এসেছে এবং কখন ডেটা গ্রহণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, সিনক্রোনাস, আইসোক্রোনাস সবই বুঝবে, তবে অ্যাসিনক্রোনাস তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, দেখো, প্রেরক
যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারে, অর্থাৎ যে কম্পিউটার সেন্ডার অর্থাৎ যে ডেটা পাঠাবে সে মূলত যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা যে কোনো সময় গ্রহণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রেরক যে কোনো সময় ডেটা ট্রান্সমিট করতে পারবে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারবে। তুলনামূলকভাবে খরচ কম, অর্থাৎ অন্যান্য যে ট্রান্সমিশনগুলো রয়েছে এই ট্রান্সমিশনগুলোর চেয়ে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে তুলনামূলক খরচটা অনেক কম এবং দক্ষতাও কম, কারণ এখানে 1 বিট করে ডেটা আদান প্রদান হয়ে থাকে। মোসাম্মদ তানজিলা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তৌসিফ আহমেদ, জি স্যার বুঝতে পেরেছি। দক্ষতা কম, গতিও কিছুটা কম, কারণ 1 বিট করে যায়। কম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী, অর্থাৎ কম যে ডেটা আমরা পাঠাবো অল্প অল্প ছোট ছোট ডাটা, এক্ষেত্রে বেশি উপযোগী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের কাছে আমার একটি প্রশ্ন। অ্যাসিনক্রোনাস ডেটা পাঠাতে প্রথমে কি বিট ব্যবহার করা হয়? অর্থাৎ ডেটা পাঠানোর সময় আমি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যখন ডেটা পাঠাবো শুরুতে একটি কি বিট ব্যবহার করা হয়? তোমাদের যদি উত্তর জানা থাকে আমাকে বলো। অর্থাৎ আমি অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠাবো, তাহলে কোন বিট মূলত শুরুতে ব্যবহার করা হয়? অর্থাৎ ডেটা পাঠানোর পূর্বে কি বিট ব্যবহার করা হয়? যদি তোমাদের উত্তর জানা থাকে তাহলে তোমরা আমাকে একটু অ্যান্সার করো। তাহলে আমরা দেখতেছি যে কম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটি বেশি উপযোগী, অর্থাৎ বড় বড় নয়, ছোট ছোট ডেটাগুলো পাঠানোর ক্ষেত্রে এটি বেশ উপযোগী। এরপর হচ্ছে 6 নম্বর বৈশিষ্ট্য, একটি বর্ণ ট্রান্সমিট হবার পর আরেকটি বর্ণ ট্রান্সমিট করার মাঝখানে বিরতি সমান না হয় ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ আমি যখন একটি ডেটা পাঠাবো এবং অন্য ডেটা আবার পাঠাবো, এই যে দুটি ডেটা পাঠানোর যে মাঝখানে রিলে টাইম এটাকে বলা হয়, এই বিরতির সমান এটি একই সমান না হয় ভিন্ন ভিন্ন হতে পারে। প্রতিটি বর্ণের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি ইন বিট বা স্টপ বিট পাঠাতে হয়। অর্থাৎ এটাই তোমাদের নিকট আমার প্রশ্ন ছিল যে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে শুরুতে একটি কি বিট ব্যবহার করা হয়? তাহলে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে শুরুতে একটি স্টার্ট বিট ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা উদাহরণ দেখব যে কোনো কম্পিউটার হতে প্রিন্টারে এবং কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। এসএস রাসু ইজ ওয়াচিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে দেখবে, তুমি যখন মোবাইল দিয়ে লেখো তখন তোমার একটি করে ডেটা কিন্তু স্ক্রিনে দেখা যায়, আবার যখন তুমি কিবোর্ড দিয়ে লেখো তখনও কিন্তু তোমার ডেটা একটি করে ট্রান্সমিট হয়। তো তাতে বোঝা যায় যে কিবোর্ড দিয়ে মূলত যখন আমরা লেখি তখন কিন্তু একটি করে অক্ষর যায়, আর একটি অক্ষর মানে হচ্ছে 8 বিট, আর 8 বিটের সাথে মূলত অতিরিক্ত দুটি বা একটি বিট থাকে, যাকে অতিরিক্ত বিট বলি, প্যারিটি বিট বলি বা স্টার্ট বিট ও ইন বিট বলে থাকি। তাহলে আমরা দেখলাম যে কম্পিউটার কিবোর্ড দিয়ে যখন আমরা লেখি এই ডেটা স্থানান্তরের পদ্ধতি হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ বুঝতে পেরেছ। এখানে একটি চিত্রের মাধ্যমে আমি দেখিয়েছি। ধরো আমি কম্পিউটার কিবোর্ড দিয়ে লিখব এ, অর্থাৎ যখন আমি এ লিখব, এ লেখার সাথে সাথে তখন এটি 8 বিট, অর্থাৎ একটি ক্যারেক্টারের জন্য মূলত 8 বিট জায়গা নেয়। তখন সে 8 বিট অর্থাৎ এই এ অক্ষরটাকে 8টি বিটে বিভক্ত করবে এবং শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট নিবে। এরপরে যখন আমি ডেটাটা পাঠাবো তখন প্রথমে স্টার্ট বিটটা যাবে, যখন স্টার্ট বিট যাওয়ার সাথে সাথেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বুঝতে পারবে
যে আমার নিকট কোনো ডেটা আসতেছে এবং সে ডেটা গ্রহণ করতে থাকবে। যখনই আবার একটি স্টপ বিট পৌঁছাবে তখন সে বুঝতে পারবে যে ডেটা আসা শেষ। অর্থাৎ এভাবে মূলত অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটি ক্যারেক্টার পাঠানোর জন্য সিগন্যাল গ্রহণ করা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে ডেটা ট্রান্সমিট হয় তোমরা সেটা বুঝতে পেরেছো। জাহিদুল ইসলাম ইজ ওয়াচিং রোল 210 অ্যান্ড 211 সেকশন A to G। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এর বৈশিষ্ট্য বুঝতে পেরেছো এবং কীভাবে ডেটা যায় এই পদ্ধতিটি দেখেছো। এরপর আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাসমূহ একটু দেখব। দেখো, অ্যাডভান্টেজ অফ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, অর্থাৎ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে আমাদের কি কি সুবিধা আমরা গ্রহণ করি সেটা আমরা দেখব। অল্প করে ডেটা ট্রান্সমিশনের প্রয়োজন হয় এমন পরিবেশ যেমন ইন্টারনেটে এই পদ্ধতি বেশি উপযোগী। অর্থাৎ অল্প অল্প করে ডেটা যখন পাঠানো হয় অথবা কিবোর্ড থেকে মনিটরে যখন ডেটা পাঠানো হয়, কিবোর্ড থেকে প্রিন্টারে ডেটা যখন পাঠানো হয়, একটি একটি করে ডেটা যাওয়ার প্রয়োজন হয়, তখন এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। এটা খুব সুবিধাজনক। 2 নম্বর, এতে প্রেরক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। অর্থাৎ কোনো সময়ের অপেক্ষার প্রয়োজন হয় না, যে কোনো সময় মূলত ডেটা পাঠাতে পারে এবং গ্রাহক তা ডেটা গ্রহণ করতে পারে। এটির ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম, কারণ জানি আমরা কিবোর্ড মনিটরের সাথে অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা যেটাকে সিইউ বলি, সিস্টেম ইউনিট বা মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিলেই সহজেই এটি ইনস্টল হয়ে যায়। তো এটি ইনস্টলেশন ব্যয় অত্যন্ত কম। প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, অর্থাৎ যে কম্পিউটার মূলত ডেটা পাঠাবে তার কোনো প্রাইমারি স্টোরেজের দরকার নেই, কারণ আমরা জানি কিবোর্ড থেকে যখন লেখি সরাসরি ডেটাটি চলে যায়, সেটা প্রেরক কম্পিউটারকে কোনো স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। মোসাম্মদ তানজিলা, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম স্টার্ট বিট 8 বিট, ক্যারেক্টার ইনবিট। ধন্যবাদ তানজিলা, তুমি বুঝতে পেরেছো। এরপরে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধাসমূহ আমরা একটু জানব। এখানে দেখো, অতিরিক্ত বিট ব্যবহার করা হয় বলে এটি সিনক্রোনাস ট্রান্সমিশনের চেয়ে কম দক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই দেখেছি, এই যে তানজিলা তুমি বলেছো যেখানে একটি স্টার্ট বিট এবং স্টপ বিট দরকার হয়, যেহেতু এখানে স্টার্ট বিট এবং স্টপ বিট দরকার হয়, অতএব এর দক্ষতা কিছুটা কমে যায়, অর্থাৎ অতিরিক্ত কিছু ডেটা পাঠাতে হয় এই পদ্ধতিতে। 2, ডেটা স্থানান্তরের গতি অপেক্ষাকৃত কম, কারণ এখানে আমরা জানি যেহেতু একটি একটি করে ক্যারেক্টার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট হয়, অতএব এর গতি অনেকটা কম। 3 নম্বর, ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকা অবস্থায় এটি ট্রান্সমিশন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। ধরলাম যখন আমি ডেটা ট্রান্সমিট করতে থাকি না, তখন কিন্তু এটা অলস অবস্থায় পড়ে থাকে। অর্থাৎ কিবোর্ড দিয়ে, ধরো আমি একটি প্রিন্টার দিয়ে প্রিন্ট করব, আমি সাধারণত লেখালেখির কাজ করি, তো যখন আমি প্রিন্ট দেব তখনই সেটা অ্যাক্টিভ হয়, এর আগে কিন্তু এটি অলস অবস্থায় পড়ে থাকে। বরং ডিভাইসটি যদি অন্য আরও কোনো কাজে ব্যবহার করা যেত, সেটা কিন্তু আমাদের জন্য লাভজনক হতো। এজন্য বলা হয়েছে যে কাজ বা স্থানান্তরের কাজ যখন বন্ধ থাকা অবস্থায় এটি ট্রান্সমিশন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় অর্থাৎ অলস অবস্থায় পড়ে থাকে। ইশরাত জাহাজ ওয়াচিং, থ্যাংক ইউ। 4 নম্বর বলা হয়েছে মাধ্যমটি অকারণে অবহৃত অবস্থায় পড়ে থাকলে স্যাটেলাইট বা মাইক্রোওয়েভের ক্ষেত্রে তা ব্যয়বহুল হয়ে পড়ে। সাধারণ প্রিন্টারের ক্ষেত্রে না, অর্থাৎ যখন অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে আমরা স্যাটেলাইট থেকে বা মাইক্রোওয়েভ থেকে ডেটা যখন ট্রান্সমিট করি, তখন যদি এটা অলস অবস্থায় পড়ে থাকে তাহলে এক্ষেত্রে আমাদের ব্যয়বহুল হয়ে পড়ার একটা ঝুঁকি থাকে, সম্ভাবনা থাকে। তোমাদেরকে এরকম বলি, তুমি একটি সিএনজিতে চড়েছো, মিটারে এখান থেকে ওখানে যাবে, এখন সিএনজিটি মনে করো জ্যামে আটকে আছে,
তখন তোমার কি অতিরিক্ত কিছু বিল যাচ্ছে, ব্যাপারটা ঠিক এরকম হয় আসলে। স্টার জাহান আসসালামু আলাইকুম 240A2G। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূলত অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য জানলাম। এবার আমরা একটু জানবো যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার মূলত আসলে বাস্তবে এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করে থাকি। কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এ পদ্ধতি ব্যবহার করা হয়। আমি আগেই বলেছি, কিবোর্ড দিয়ে যখন আমরা লিখি সাধারণত একটি একটি করে লেখা যায়। অতএব এখানে যদি একটি শব্দ আকারে যাইতো, সিনক্রোনাসের মতো যেত, তাহলে কিন্তু আমরা খুব সমস্যায় পড়ে যেতাম। অর্থাৎ কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহার করা হয়। 2 নম্বর, কম্পিউটার হতে প্রিন্টারে ডেটা স্থানান্তরেও এ পদ্ধতি ব্যবহার করা হয়। পাঞ্চ কার্ড রিডার হতে কম্পিউটার এবং কম্পিউটার হতে কার্ড পাঞ্চ ডেটা স্থানান্তরে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাঞ্চ কার্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। একসময় এটা বেশি ব্যাপকভাবে ব্যবহৃত হতো, এখন তেমন একটা ব্যবহার করা হয় না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতি নিয়ে আমি তোমাদের ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। এখন তোমরা যেহেতু সিনক্রোনাস সম্পর্কে যে আগামী ক্লাসে আমি আলোচনা করব, আজকে তোমাদের অ্যাসিনক্রোনাস সম্পর্কে তোমরা একটু বইয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, এগুলো একটু দেখবে। কারণ ধারাবাহিকভাবে আমি কিন্তু তোমাদের বেশি পড়াই না, খুব অল্প অল্প করে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। তোমরা অল্প অল্প করে এগিয়ে যাও, আল্লাহ ভরসা তোমরা ভালো ফলাফল করবে এবং ভালো কিছু জানতে পারবে। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।